ডিজিএফআই এর গুম নির্যাতনের মামলায় অভিযোগ গঠন আজ আসতে পারে শেখ হাসিনা সহ ১৩ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ। হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, প্রধান উপদেষ্টাকে জানালেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী। শান্ত থেকে দেশবাসীকে প্রার্থনার আহ্বান। নির্বাচন নিয়ে ভারতের নসিহত চায় না ঢাকা, হাই কমিশনারকে তলব অনাকাঙ্ক্ষিত। শেখ হাসিনার উস্কানি বন্ধে ব্যবস্থার আহ্বান। ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরা নিয়ে উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা। দীর্ঘ প্রতীক্ষার পর বরণে চলছে জোর প্রস্তুতি। বগুড়া ৪ আসনে এবার বিএনপি জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। ভোটারদের চাহিদা মেনে প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। ইউক্রেনকে ভূখণ্ড ছাড় না দেওয়ার কড়া বার্তা রুশ প্রেসিডেন্ট পুতিনের। প্রয়োজনে সামরিক শক্তিতে এই লক্ষ্য অর্জনের হুঁশিয়ারি। এবং গোলরক্ষকের দৃঢ়তায় ফিফা ইন্টার কন্টিনেন্টাল কাপ জিতল পিএসজি। ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে টাইব্রেকারে ২-১ গোলের জয়। দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। আওয়ামী লীগ আমলে ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে ২৬ জনকে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক ও ১১ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর বিষয়ে আদেশ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ আদেশের দিন ধার্য আছে। মামলায় সুনির্দিষ্ট ৫টি অভিযোগ আনা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ বলেন, জিআইসিতে শত শত মানুষকে বন্দী করে নির্যাতন করা হয়েছে। আব্দুল্লাহিল আমান আজমি, মাইকেল চাকমা সহ ২৬ জন নির্যাতনের পর মুক্তি পান। সব গুমের নির্দেশনা দিতেন শেখ হাসিনা, তা সেনা কর্মকর্তাদের দিয়ে বাস্তবায়ন করতেন তারিক আহমেদ সিদ্দিক। আসামিদের মধ্যে ডিজিএফআই এর সাবেক ৫ মহাপরিচালক ও ৫ পরিচালক ও একজন সাবেক লেফটেন্যান্ট কর্নেল। তাদের মধ্যে ৩ জন গ্রেফতার আছেন। এদিকে চাংখারপুলের ৬ জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন হবে আজ। গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন। বুধবার হাদিকে দেখতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে যান তিনি। সেখান থেকে ফিরে রাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে হাদির সবশেষ শারীরিক পরিস্থিতি ও চিকিৎসা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এ নিয়ে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনার অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শরীফ ওসমান হাদির ব্রেন সক্রিয় করার জন্য অপারেশন প্রয়োজন। এজন্য তার শারীরিক অবস্থা স্থিতিশীল করতে হবে। মস্তিষ্কে ইসকেমিয়া বাড়ায় তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে সাভারের একটি রিসোর্টে বসে হাদিকে হত্যার পরিকল্পনা করা হয় এমন খবরে সেখানে অভিযান চালিয়েছে পুলিশ। এ ঘটনায় শুটার ফয়সালের মা বাবা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ফেরদৌস রহমানের রিপোর্টে বিস্তারিত। গেল শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি পরে ঢাকা মেডিকেল এভারকেয়ার হাসপাতাল ঘুরে উন্নত চিকিৎসার জন্য সোমবার নেওয়া হয় সিঙ্গাপুরে। আমরা জানতে পেরেছি যে তার চিকিৎসাটা সিঙ্গাপুর জেনারেল হসপিটালে চলমান থাকবে এবং কনজারভেটিভ ম্যানেজমেন্টে চলবে। পরবর্তীতে প্রতিদিনই তার ইনভেস্টিগেশন গুলো করে তার রেগুলার ফলো আপ করা হবে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন হাদির স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে ফেসবুক পোস্ট দিয়েছে ইনকিলাব মঞ্চ। এতে বলা হয়, শরীরের অন্যান্য অঙ্গের সঙ্গে সংযোগ স্থাপনে ব্রেনে অপারেশন করতে হবে। এজন্য তার শরীরকে প্রথমে স্থিতিশীল করতে হবে। এদিকে হাদিকে হত্যার পরিকল্পনায় গোপন বৈঠকের সূত্র ধরে আমিন মধুমতি মডেল টাউনের গ্রিন জোন রিসোর্টে অভিযান চালিয়েছে পুলিশ। শুক্রবার ভোরে প্রায় ৩.৫ ঘন্টা গোপন বৈঠক করে দুর্বৃত্তরা। মিরপুরের জনৈক আলমগীর হোসেন সহ ৪ জন বৈঠকে অংশ নেয়। ডিএমপি তদন্ত করতেছে, আমরা জানি পুলিশ আসছিল, আমরা হেল্প করছি। ওখানে যারা তদন্তকারী আসছিল, তারা তদন্তকারী যে সংস্থা ছিল তাদেরকে যা হেল্প করা দরকার করতেছে। যে গুলি করছিল সে আসছিল কিনা আমি আসলে এই ব্যাপারে পূর্ণাঙ্গ তথ্য দিতে পারবো না। এটা যে তদন্তকারী অফিসার সাথে আলাপ করে নিতে হবে। হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নাম্বার প্লেট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে ডিএমপির সিটিটিসি ইউনিট। রোববার আগারগাঁওয়ের বনলতা আবাসিক এলাকা থেকে এসব উদ্ধার করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএমপি।
আর হাদি হত্যা চেষ্টা মামলার মূল আসামি ফয়সাল করিম মাসুদের বাবা মাকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার দিবাগত রাতে 1:30টার দিকে তাদের গ্রেফতারের কথা জানিয়েছে বাহিনীটি। ফেরদৌস রহমান, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রতিবেশী ভারতের নসিহতের কোনো প্রয়োজন দেখছে না ঢাকা। বিষয়টি অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার বিকেলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি। জানান, শেখ হাসিনাকে উস্কানিমূলক বক্তব্য রাখা থেকে বিরত রাখা না রাখা সম্পূর্ণই নির্ভর করছে ভারতের উপর। মুক্তা মাহমুদের প্রতিবেদন। রোববার ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে ডেকে পাঠায় ঢাকা। জানানো হয়, দিল্লিতে বসে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী যেভাবে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন তাতে উদ্বিগ্ন ঢাকা। এ ঘটনার 3 দিন পরই বুধবার দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে দেশটি। এমন পাল্টাপাল্টি তলবের পরপরই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া হয় বিবৃতি। এতে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি, নির্বাচন নিয়ে নানা মন্তব্য করে ভারত। তলবের বিষয়টি স্বাভাবিকভাবে নিলেও বিবৃতিতে উল্লেখ করা বিষয়গুলো ভালোভাবে নেয়নি ঢাকা। কোর্ট থেকে শাস্তিপ্রাপ্ত হয়েছেন, তিনি আমাদের পাশের দেশে বসে এখানে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন। এটা আমরা আপত্তি করব বা তাদের সহায়তা চাবো যে তাকে ফেরত পাঠান, এটা খুব অস্বাভাবিক কিছু না, কিন্তু সেটা তারা সেদিকে যাননি। সর্বশেষ যে বক্তব্য তাদের এসেছে তাতে কিছু নসিহত করা হয়েছে আমাদেরকে। এই নসিহত আমি মনে করি না যে এটা কোনো প্রয়োজন আছে আমাদেরকে এভাবে করার। আমরা বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা আমাদের প্রতিবেশীদের উপদেশ চাই। মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে নানা সময়ে যেসব বক্তব্য দিচ্ছেন তা বন্ধ করতে আবারও দিল্লিকে জানিয়েছে ঢাকা। ভারত যদি তাকে থামাতে না চায়, আমরা থামাতে পারবো না, এটা আমাদেরকে বুঝে নিতে হবে আমাদেরকে। আমরা চাইবো যে ভারত তাকে থামাক, যাতে এখানে একটা পরিবেশ সৃষ্টি যেটা হচ্ছে নির্বাচনের জন্য, সেখানে যেন তার ইনসেন্ডিয়ারি বক্তব্য যেগুলি উনি দিচ্ছেন সেটা যাতে কোনো পরিবেশ সৃষ্টি, খারাপ করার মতো কোনো পরিবেশ যাতে সৃষ্টি। এদিকে 7 সিস্টার্স নিয়ে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য অবান্তর বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। হাসনাত কি সরকারের অংশ? সে তো সরকারের অংশ না। সরকারের বক্তব্য যদি হতো সেটা হয় আমি বলতাম, আর নয়তো সরকারের যে সর্বোচ্চ অফিস সেখান থেকে বলতো। কাজে এটা অনেকটাই অবান্তর। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা চলছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। তার শারীরিক অবস্থার সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, খালেদা জিয়ার সবশেষ স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে চিকিৎসকরা কি বলছেন আসলে জানাবেন। ইশরাত, ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে তিনি এখন চিকিৎসা নিতে পারছেন, যেহেতু তার ফুসফুস, লিভার সহ বেশ কিছু জায়গায় সংক্রমণ ছিল। সেই সব সংক্রমণের কারণে কিন্তু এর আগে তিনি কোনোভাবে অ্যান্টিবায়োটিক নিতে পারছিলেন না, এবং যেসব অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল সেগুলো খুব বেশি কাজ করছিল না। তবে গতকালকে সন্ধ্যার দিকে তার যে ব্যক্তিগত চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে যে এখন যেসব অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে সেগুলো আসলে অনেকটাই কাজ করছে, এবং শরীরের যে অবস্থা সেটি কিছুটা উন্নতির দিকে। যদিও এখন পর্যন্ত দেশের বাইরে নেবার যে প্রক্রিয়া সেটি কোনোভাবে আর শুরু করতে পারেনি, এবং তারা সিদ্ধান্ত নিয়েছেন যে দেশের ভিতরেই তাকে চিকিৎসা দেওয়া হবে। এবং একই সাথে যেহেতু দেশের এবং দেশের বাইরের অন্তত 30 জন চিকিৎসকদের একটি বিশেষজ্ঞ দল যারা তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন, সেই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু তাকে এখন চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং এবছরই গত মাসে যখন 23 তারিখে তাকে এখানে নিয়ে আসা হয়, এরপরে কিন্তু তার শরীরে কিছুটা অবনতি হতে থাকে, এবং 25 তারিখে তাকে আইসিইউতে নেওয়া হয়, এবং সেই এখনও কিন্তু তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তবে কেবিনে শিফট করার মতো যেহেতু কোনো পরিস্থিতি তৈরি হয়নি, তবে কিছুটা শরীরের উন্নতি হয়েছে বলে চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে। এবং যেহেতু তার আর্থ্রাইটিস সহ অসংখ্য বিভিন্ন রোগে তিনি আক্রান্ত ছিলেন, একই সাথে তার কিডনিতে যে প্রবলেম ছিল সে কারণে কিন্তু তাকে নিয়মিত ডায়ালিসিসের আওতায় নিয়ে আসা হয়েছে। ফলে তার চিকিৎসার যে অবস্থা সেটি কিন্তু এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে, এবং দেশি বিদেশি যে চিকিৎসকদের দল তারা কিন্তু তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। এ দলে আছেন বেগম
জিয়ার পুত্রবধূ জুবাইদুর রহমান তিনিও কিন্তু প্রতিদিনই আসছেন হসপিটালে এবং সবগুলো বিষয় পর্যবেক্ষণ করছেন এবং সিদ্ধান্ত দিচ্ছেন চিকিৎসকদেরকে আসলে কোন প্রক্রিয়া তাকে চিকিৎসা দেওয়া হবে সেটি কিন্তু তিনিও সরাসরি পর্যবেক্ষণ করছেন। তো আমরা অপেক্ষা করছি যে আজকে হয়তো কিছুক্ষণ পরে একটি ব্রিফ হতে পারে, তখন হয়তো আপনাকে আরও বিস্তারিত জানাতে পারবো। ইশরাত, এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ। ধন্যবাদ আপনাকে। খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে বলছিলেন সহকর্মী হাসান আল মাহমুদ। আগামী 25 ডিসেম্বর বুধবার দেশে ফিরছেন তারেক রহমান। তার দেশে ফেরার ঘোষণায় দেশের রাজনীতি ও বিএনপি নেতা কর্মীদের মাঝে তৈরি হয়েছে উচ্ছ্বাস। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমনকে ঘিরে চলছে জোর প্রস্তুতি। তার সমর্থকরা মুখিয়ে আছেন বরণ করে নিতে। তারেক রহমানের আগমনকে ঘিরে প্রস্তুতির খবর জানাচ্ছেন আলভি রায়হান। দীর্ঘ 17 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দেশে ফেরার ঘোষণা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 2018 সালে বেগম খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর থেকে বিএনপির নীতি নির্ধারণী রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন তিনি। দলের নেতাকর্মীদের একটি বড় অংশ মনে করেন তার সরাসরি উপস্থিতি দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করবে বহু গুণে। 2017 সালে 1/11 পট পরিবর্তনের পর গ্রেফতার হন তারেক রহমান। সে সময় গ্রেফতার তারেক রহমান ছিলেন তৎকালীন সরকারের অন্যতম টার্গেট। তার উপর চালানো হয় নির্মম নির্যাতন। পরের বছর চিকিৎসার উদ্দেশ্যে দেশ ছেড়ে যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর দেশে টানা 17 বছরের সময়টা ছিল স্বৈরশাসন আর গণতন্ত্রহীনতার এক অন্ধকার সময়। কিন্তু সুদূর যুক্তরাজ্য থেকেই গণতন্ত্রের পথ প্রশস্ত করতে দিয়ে গেছেন অবিচল নেতৃত্ব। 2024-এর 5 আগস্ট দীর্ঘতম স্বৈরশাসনের পতন ঘটে। এরপর পেরিয়ে যায় প্রায় 1.5 বছর। অবশেষে সকল প্রতিকূলতা কাটিয়ে দেশের মাটিতে আসতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের অন্যতম নেতা তারেক রহমান। ইতোমধ্যে তারেক রহমানের আগমনকে ঘিরে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। গুলশান অ্যাভিনিউর 196 নম্বর বাসায় উঠবেন তারেক রহমান। গুলশান অ্যাভিনিউর 196 নম্বর বাসার নিরাপত্তা জোরদার করা হয়েছে। সামনে নিরাপত্তা ছাউনি স্থাপন করা হয়েছে এবং সড়কে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরাও। পাশাপাশি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আলাদা অফিস কক্ষ প্রস্তুত করা হয়েছে। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়েও তার জন্য পৃথক অফিস কক্ষ রাখা হয়েছে। এছাড়া আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন পরিচালনার জন্য গুলশানের 90 নম্বর সড়কের ভবনটি নতুন অফিস হিসেবে ভাড়া নিয়েছে বিএনপি। এখানেও পৃথক অফিস থাকছে তারেক রহমানের জন্য। দীর্ঘ 1.5 যুগ পর প্রিয় নেতাকে বরণ করতে ঐতিহাসিক প্রস্তুতির উদ্যোগ নিয়েছেন দলের নেতাকর্মীরা। নেতার আগমনকে মাইলফলক হিসেবে স্মরণীয় করে রাখতে সকল ধরনের প্রস্তুতি ঘিরে চলছে উৎসবমুখর আয়োজন। আলভি রায়হান, দেশ টিভি। এবার আইডিএলসি জনতার ভোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ আসন বগুড়া 4। কৃষি নির্ভর এ আসনটিতে বরাবরই ছিল বিএনপির শক্তিশালী বলয়। তবে এবার ভোটের মাঠে তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী জামাত। তফসিল ঘোষণার আগে এই দুই বড় দলের প্রচারে ছিল ভিন্নতা আর কেন্দ্রীয় নেতাদের সরব উপস্থিতি। তবে ভোটের মাঠে এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলের তৎপরতা কম। সঞ্জু রায়ের প্রতিবেদন। বগুড়ার সংসদীয় 7টি আসনের মধ্যে কাহালু ও নন্দীগ্রাম উপজেলা নিয়ে বগুড়া 4 নির্বাচনী এলাকা। আসনে মোট ভোটার 3,59,473 জন। কৃষির বিকাশ, বেকার সমস্যা নিরসন, অবকাঠামোগত উন্নয়ন সহ গুরুত্বপূর্ণ সমস্যাগুলোকে প্রাধান্য দিয়ে সামগ্রিক উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীকে এবার এলাকার দায়িত্ব দিতে চান সাধারণ ভোটাররা। আমাদের সাথী হবে, ওরা যা করে গেছে বিগত সরকার যা করে গেছে তা যেন না হয়। চলাচলের জন্য রাস্তাঘাট একটু ভালো, আর যেন ধর্মীয় ব্যাপারে আমরা সর্বসময় যেন আমরা লাঞ্ছিত না হই।
কৃষি নির্ভর অর্থনীতির এই আসনে ভোটাররা এবার কষছেন অতীতের হিসেব আর ভবিষ্যতের সমীকরণ। স্বাধীনতার পর 12টি জাতীয় নির্বাচনের 8বারই জয় পায় বিএনপি। এমনকি 2018 সালের নির্বাচনেও জয় পান বর্তমান প্রার্থী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। এবারও আসনটি ধরে রাখতে চান তিনি। আমার প্রত্যাশা যে বগুড়া 7টি আসনে ইনশাল্লাহ বিএনপি জয়লাভ করবেই। এবারে নির্বাচনের জয়ের ক্ষেত্রে আমরা শতভাগ আশাবাদী। এদিকে এই আসনে এবার বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী জামাত। পরিসংখ্যান বলছে বগুড়া 4 আসনের কাহালু উপজেলায় 1991, 2009 ও 2014 সালের নির্বাচনে টানা 2বার সহ মোট 3বার উপজেলা চেয়ারম্যান হন জামাতের প্রার্থীরা। এছাড়াও 2014 সালে নন্দীগ্রাম উপজেলা নির্বাচনেও জয় পায় জামাত। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে জয় পেতে আত্মবিশ্বাসী এই তরুণ প্রার্থীও। আমাদের যতগুলো স্থানীয় নির্বাচনে, বিশেষ করে উপজেলা নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছিলাম, সবগুলোতে বগুড়াতে আমরা উল্লেখযোগ্য পরিমাণে বিজয় লাভ করেছিলাম। 24 বিপ্লবোত্তর যে বাংলাদেশ, এই বাংলাদেশে নতুন ধারার যে রাজনীতি শুরু হয়েছে এবং তাদের একজন প্রতিনিধি হিসেবে, তরুণ প্রার্থী হিসেবে আমরা মাঠে কাজ করছি। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আল্লাহ যদি আমাদের কবুল করে ইনশাআল্লাহ এই অঞ্চলের বৃহৎ জনগোষ্ঠীকে নিয়েই এখানে বিজয় হব। বিএনপি ও জামাত ছাড়াও আসনটিতে ইসলামী আন্দোলন জেলা কমিটির সদস্য অধ্যাপক ইদ্রিস আলী এবং বাসদ থেকে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি সাইফুজ্জামান টুটুল প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মাঠে এখনো তৎপরতা দেখা যায়নি এনসিপি। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। যশোরের শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং অস্ত্র ব্যবসায়ী আকুল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের চাচড়া রায়পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে শার্শা ও কোতোয়ালি থানায় হত্যা, অস্ত্র ও মাদক সহ প্রায় 1 ডজন মামলা রয়েছে। এর আগে 2021 সালের 1 সেপ্টেম্বর রাজধানীর গুলশান, মিরপুর দারুসালাম ও গাবতলী এলাকায় অভিযান চালিয়ে 8টি বিদেশি পিস্তল, 16টি ম্যাগাজিন, 8টি গুলি ও একটি প্রাইভেট কার সহ আকুল হোসেন ও তার 4 সহযোগীকে আটক করে পুলিশ। বড় এ চালানটি ধরা পড়ার পর আকুলের অস্ত্র ব্যবসার তথ্য প্রকাশ্যে আসে বলে জানায় পুলিশ। কুষ্টিয়ায় মাদক ও কিশোর গ্যাং বিরোধী অভিযানে 5 জনকে আটক করেছে যৌথ বাহিনী। তাদের কাছ থেকে মাদকদ্রব্য, বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। বুধবার রাত 9টা পর্যন্ত শহরের ঘোড়াঘাট এলাকায় এ অভিযান চালায় যৌথ বাহিনী। গ্রেপ্তার 5 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির আক্তার। তিনি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বড়বাজার ঘোড়াঘাট এলাকায় মাদক কেনাবেচা ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বাড়ার খবরে অভিযান চালানো হয়। পটুয়াখালীর কুয়াকাটার আলিশান নামের একটি আবাসিক হোটেল থেকে নারী পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রাত 1টার দিকে পৌর শহরের 3 নম্বর ওয়ার্ডের ওই হোটেলের 105 নম্বর রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, 2 ডিসেম্বর আরিফ হোসেন নামের এক যুবক ও ফাহিমা আক্তার কুয়াকাটায় ঘুরতে গিয়ে স্বামী স্ত্রী পরিচয়ে ওই হোটেলের 105 নম্বর রুমটি ভাড়া নেয়। বুধবার বিকাল থেকে ওই রুমের দরজা বাইরে থেকে তালা বন্ধ থাকায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে পুলিশ তালা ভেঙে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ।